হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। বাসা থেকে চা নাস্তা খেয়ে বেরিয়ে গেছি। ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর ছেলের যেহেতু সামনেই পরীক্ষা, তো চাচ্ছিলাম না আসলে স্কুল যাতে কোনোভাবেই মিস হয়। তো এটা ছেলেকে নিয়ে এখন যাচ্ছি স্কুলে। আমার বড় ছেলেও আছে। যেহেতু আমার বড় ছেলে ছুটিতে এসেছে, তো ওকে আমি আমার সঙ্গে করে নিয়ে চলে যাই। যেহেতু আমি আমার ছোট ছেলে স্কুল থেকে বাসায় চলে আসি না, তো ওই সময়টা আসলে আমার ছেলে একা একা কী করবে সেটা ভেবেই আমার ছেলেকে সবসময় আমি আমার সঙ্গে রাখার চেষ্টা করি। আসলে ও তো আসেই মাসে 1-2 বার। যে সময়টা থাকে ওইটা আমরা একসঙ্গেই কাটাই। যাই হোক, স্কুলে অনেকটা সময় পার করে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আর এর মাঝখানে কী করেছি না করেছি কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আসলে সবার মাঝখানে থাকি, সবার সাথে কথা বলি, তো ওই সময়টা আসলে ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না। আর এই যে আমার ছেলে যতই মুড অফ থাকুক, যতই কিছু থাকুক না কেন, আপনাদেরকে একটা হাই দিতে সে ভুলবে না। যাই হোক, বাসায় এসে কাপড় চোপড় গুছিয়ে নিলাম। আর অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না, সেজন্য আর কোনো কাজ করিনি। যে কাপড়গুলো ধুয়েছি সেগুলোই ভাঁজ করে করে এখন ড্রয়ারে রেখে দিচ্ছি আর কি। এটা হচ্ছে বড় ছোট ছেলে ড্রয়ার, অগোছালো, একদম অগোছালো। আমি যেভাবে পেরেছি আর কি সেভাবে কাপড় চোপড়গুলো ঢুকিয়ে রেখেছি। এই যে এটা আপনাদের ভাইয়ার ড্রয়ার, কিন্তু সেই ড্রয়ারে সব আমার কাপড়। আমার যখনই ভালো লাগে না তখনই আমি এসব কাজগুলো করি, তো যখন ভালো লাগে তখন আবার আমার জন্য খুব বেশি প্যারা হয়ে যায়, কারণ ওই যে সব কিছু গোছাতে হয়। তো সেদিন আসলে এটার পর আমি আর কোনো তেমন একটা ভিডিও করিনি, মনে যাচ্ছিল না যে কোনো রকম আমি ভিডিও করি। তো পরের দিন আমার শাশুড়ি অসুস্থ, তো তাই ভাবলাম যে রান্নাটা আমিই করি। তো রান্না নিয়ে বসে পড়লাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, অন্য পাশে ডাল, আর কিছু পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো ব্লেন্ড করে নিয়েছি, মুরগির মাংস রান্না করব। আর এই তো ডালটা আমি ভালো করে ঘুটে নিচ্ছি। আসলে এটা আমি হাতেই করি সবসময়, আমার ভালো লাগে আর কি, আমার কেমন জানি মজা লাগে এটা করতে আর কি। অনেকে দেখলাম যে ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে, বাট আমার মনে হয় যে আমি হাতেই আলহামদুলিল্লাহ খুব ভালো পারি। আর ছোটো থেকে কেন জানি আমার এটা করতে ভালো লাগে আর কি। আমার মনে হয় যে রাউন্ড রাউন্ড ঘোরায় যেটা বেশি ভালো লাগে। তো ছোটোবেলায় করতে চাইতাম, বাট কখনো আম্মু করতে দেয়নি, যেহেতু এটা গরম ডালে করতে হয়, এটা কখনোই করতে দেয়নি। বাট এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, বিয়ের অনেকটা সময় পার হয়ে গেছে, এখন না পারি, এখন আসলে নিজের কাজ তো নিজেই করতে হয়। আর বেশিরভাগ সময় শাশুড়িই রান্না করেন, তো যার কারণে আমার আসলে ওইটা প্যারা কখনো করতে হয়নি আর কি। মাশাআল্লাহ আমার শাশুড়ি মাই রান্না করেন, তো আমার ওইদিকে আসলে আমি ফ্রি, বলতে পারেন যে তরকারি রান্নার ঝামেলায় আমি নাই। ভাত টাত রান্না করি বা অন্যান্য কাজগুলো করি আর কি। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমার ভাতও হয়ে গেছে, আর আমি ভাতের মারটাও একটু ছেঁকে নিয়েছি। আর এদিকে ডালে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যেহেতু ডালটা একদম ঘন ছিল। এই তো এখন ডালটা বাগার দিয়ে নিব। তো আপনারা আসলে কে কী বলেন জানি না, কেউ কেউ হয়তো ফোড়নও বলেন। তো বাগার বলেন বা ফোড়ন বলেন একই বিষয়, এক এক জনের ভাষা এক এক রকম আর কি। তো আমি ফোড়নে দিচ্ছি রসুন, পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ দিলাম। আমার কাছে ডালে শুকনো মরিচ ফোড়নটা দিলে ভালোই লাগে। তো আমার ফোড়ন দেওয়া শেষ, আমার ডালটাও প্রায় রান্না হয়ে গেছে। এখন অল্প একটু ধনিয়া কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। একটু ডাল ঘন টন হলে ভালো লাগে, বাট কেন জানি আমি ঘন ডালটা খেতে পারি না। আমার মনে হয় যে ডালটা ঘন হলেই সুন্দর, বাট কিন্তু আমার পাতলা ডালই ভালো লাগে। উপর থেকে আমি পানিটাই খাই, নিচের ডালের যে ইয়েটা থাকে ওইটা আর খাওয়া হয় না। ওইটা আসলে অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, এক একজনের পছন্দ এক এক রকম। আমার ডাল ঘন রান্না করতে ভালো লাগে, কিন্তু ওই ঘনত্বটা আমি অত বেশি খেতে পারি না, কারণ আমার আসলে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় আর কি ডালের ক্ষেত্রে। তো আমি কী করি, উপর থেকে পানিটাই খাই। যাই হোক, আমার ভাতও হয়ে গিয়েছে। এখন মুরগি রান্নার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমরা সবাই আসলে কম বেশি রান্না করতে পারি, কেউ ভালো কেউ খারাপ। আর আমি তো একদমই রান্না করতে পারি না, আসলে পারি না বলতে অভ্যস্ত না আর কি। মাঝে মাঝে রান্না করি, তো জানি না কেমন হয়। তো
ভয় লাগে। আর রান্না না করতে করতে মনে হয় যে আমি পারবো কিনা, আমি করতে পারবো কিনা, মানে মনে অন্যরকম একটা ভয় কাজ করে। আসলে হয় না যে এটা আমাদের রক্তেই আছে, আমরা নারীরা সব পারি। আর বিশেষ করে সংসারের কাজ তো আলহামদুলিল্লাহ আমরা সবাই পারি। হয়তো কারোটা বেশি পারফেক্ট হয়, মানে খুব সুন্দর সাজানো গোছানো, কারোটা একটু কম। আর কিন্তু আমরা হচ্ছে জন্মের পর থেকেই হচ্ছে টুকটাক সংসারের কাজ করি খেলার মাধ্যমে, যেমন পুতুলকে গোসল করানো, কাপড় ধোয়ানো, পুতুলকে সেবা করা, ওইটাও একটা বাচ্চাকে সামলানোর মতোই। তো ওইটা আসলে আল্লাহ পাক হয়তো আমাদেরকে জেনেটিক্যালি দিয়ে দিয়েছেন, তাই আমরা পারি। আর রান্নার ক্ষেত্রে আমার মনে হয় যে মশলার চেয়েও মনোযোগটা বেশি কাজ করে। আমি কিন্তু এখানে সাধারণ মশলা ইউজ করেছি, কিন্তু একদম মন থেকে রান্নাটা করেছি। হয় না যে সবসময় মশলা সব কিছু ওভার থাকতে হবে, তা কিন্তু না। আপনি ঘরোয়া মশলা দিয়েও মজাদার রান্না করতে পারেন যদি আপনি সেটা মন থেকে করেন। তো আমি সবসময় চেষ্টা করি আমি যখনই কিছু করি না কেন সেটা যেন মন থেকে করি। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলায় শুধুমাত্র আমি ইউজ করেছি মরিচ, হলুদ আর রাঁধুনি মুরগির মশলা, আর সাথে গোটা মশলা হিসেবে তেজপাতা আর এলাচি ছিল, অন্য কোনো কিছু দিই নেই। যাই হোক, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি যে ব্লেন্ডার জারে মশলাগুলো ব্লেন্ড করেছিলাম সেখানে একটু করে পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো খুব মনোযোগ সহকারেই আসলে আমি রান্নাটা করছিলাম, কারণ হয় না যে বছরে 2 থেকে 3 বার হয়তো আমি রান্না করি। তো ওই রান্নাটা যেন সবার ভালো লাগে, সবাই যেন তৃপ্তি করে খেতে পারে, আমি ওই চেষ্টাই করি। তো এর মধ্যে আমার আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো আলুটা প্রায় 30% সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভাবলাম যে না, মুরগির মাংসগুলো দিয়ে দিই। আর এই তো যেমন ভাবা তেমন কাজ, কোনো পানি ছাড়াই আমি মুরগির মাংসগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে অল্প একটু পানি দেব। তো পানিটা জাস্ট নামমাত্র, যাতে ভালো করে একটু সেদ্ধ হয়। আর ব্রয়লার মুরগি থেকে এমনিতেও নর্মালি অনেক পানি বের হয়, যেটা আসলে পানি না দিলেও চলে। আর আমি যেহেতু ডাল করেছি, ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই তো বেশ খানিকক্ষণ সেদ্ধ হওয়ার পর দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পানি উঠে গেছে। আমি অনেকবারই এটা খেয়াল করেছি যে যে কোনো মাছ বা ব্রয়লার মুরগি রান্না করলে অটোমেটিক কেন যেন একটু ঝোল বের হয় ওদের নিজেদের গায়ে থেকে আর কি, জানি না এটা কেন। আর শাক রান্না করলেও হয়, কিন্তু হয় না যে শাকে তো নর্মালি পানি দেওয়া লাগেই না। তারপরও এখন আমি অল্প করে পানি দিলাম, দেখতেই পেলেন আমি একদম সামান্য একটু পানি দিয়েছি, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, যাতে কাঁচা না থাকে। আর আমি যেহেতু সবসময় রান্না করি না, আমি আগেও বললাম, আমার একটু মনে ভয় কাজ করছে যে আদৌ সেদ্ধ হবে কি না। দেখলাম মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে। আর এরপরেই আমি হচ্ছে 3-4টা কাঁচামরিচ, একদম আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে একটা ভালো ঝাল ফ্লেভার আসে। আর বাচ্চা যেহেতু খাবে, নর্মালি তেমন একটা ঝাল দিইনি, তো তাই কাঁচামরিচটা দিয়েছি, যাতে আমরা যারা খাবো আমরা একটু ভাত দিয়ে মেখে খেতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা রেডি, মাশাআল্লাহ খুব লোভনীয় হয়েছে। আশা করি খেতেও খুব ভালো হবে। যাই হোক, এখন বিছনাগুলো ঝেড়ে নেব। মানে সকাল থেকে করব করে আসলে আমার কোনো কিছুই করা হচ্ছে না। সকালবেলা অনেকটা টায়ার্ড থাকি। আর এই বেডশিটের কাভারগুলো, মানে এই বেডশিটটার সাথে আর কি কোরবালিশের কাভার নাই। তো এটা নর্মালি হচ্ছে আমি কালো 2টা কাভার বিছাতাম। আর আমার যেহেতু বিড়াল আছে বাসায়, কালো বেডশিট বা কালো কাভারের তো কোনো প্রশ্নই আসে না। আমার বিড়ালদের জন্য অনেক বেশি লোম আটকে যায় আসলে কাভারগুলোতে, দেখতে বিশ্রী লাগে। তো নিচে থেকে আসলে ভালো লাগে না আর কি, কেমন যেন সাদা সাদা হয়ে থাকে। যে কোনো জিনিস আসলে দেখবেন, বিশেষ করে কালো জিনিসে যখন একটু সাদাটে ভাব হয়ে থাকে, বা নেভি ব্লু কাপড়ে, এই 2টা কালারে কিন্তু খুব নোংরা আসে, বিশেষ করে ডাক্স বেশি বোঝা যায়। তো বিড়াল যেহেতু আছে, লোম তো উঠছেই, ওই লোমগুলো যখন সাদা হয়ে থাকে নিজের কাছেও ভালো লাগে না। তো তাই আমি ভাবলাম যে আর কি, যে একেবারে ওই কাভারগুলো চেঞ্জ করার চেয়ে না চেঞ্জ করাই ভালো। তো তাই আর চেঞ্জ করলাম না, এদিকে বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আবার এই কাভারটা যেহেতু একটু উপরের দিকটা মোটামুটি মানে একটু শক্ত আছে, তো এটা আসলে ঢোকাতে তেমন একটা কষ্ট হয় না, এটা খুব সুন্দর করে আমি ঢুকিয়ে নিতে পারি। এই তো এর মধ্যে আমার সব কাজ কমপ্লিট। তো ভাবলাম যে কিছু কাপড় আছে যেগুলো আমি আমার রুমে চারপাশে মেলে দিয়ে রেখেছি, যেহেতু এখন কখনো বৃষ্টি কখনো রোদ, এরকম একটা অবস্থা, মানে ওয়েদারটা কী বলবো এত বাজে, মানে কিছু বলার নেই আসলে। ওয়েদার তো ওটা তো আর আমার কথা মতো চলবে না।
তো বেশিটা মোটামুটি গোছানো শেষ। আর যেহেতু ছাদে কাপড় দিতে পারছি না, আর আমার ছোট ছেলের কাপড়গুলো যেহেতু অনেক বেশি ছোট, তো ওর কাপড়গুলো আমি বিশেষ করে জানলায় সবসময় দিয়ে রাখি, যাতে ওর কোনো রকম মানে প্রবলেম না হয় আর কি, ওই কাপড়গুলো যাতে নোংরা না হয়, আর ও যেন একদম পারফেক্টলি যখন যেটা দরকার সেটা যেন পরতে পারে। আর এই যে বেডশিটটা আমি চেঞ্জ করেছিলাম, ওই বেডশিটটা এখন ধোয়ার জন্য রেখে দেবো, যখন ভালো লাগবে, জানি না কখন ভালো লাগবে কখন দেবো। আর যে একটা অবস্থা বৃষ্টির, আমার কাপড়ও ধুতে ইচ্ছে করছে না, দুই একটা ফোঁটা পড়লে বৃষ্টির পানি পড়লে আর কি জামা কাপড়গুলো, তো ওই কাপড়গুলো মানে একদম ছ্যাঁতছ্যাঁতে একটা গন্ধ বের হয়। আপনি যতই রোদে শুকিয়ে আনবেন কাপড়গুলো আসলে মানে হয় না যে রোদের মনের মতো আসলে শুকানো হয় না। যাই হোক, এখানে অনেকগুলো কাপড় কিন্তু আমি ধুয়ে দিয়েছি, এগুলো কিন্তু বেশ অনেক দিন লেগেছে আর কি আমার ধুয়ে দিতে, শুকাতেও সেম অনেকটা দিন লেগেছে। এখানে হচ্ছে আরও কিছু কাপড়, আর গতদিন স্কুলে গিয়েছিলাম তো আসার সময় বৃষ্টি পড়েছিল, তো ওই রেনকোটটাও হচ্ছে এখন শুকিয়ে এনেছি আর কি। তো এখন সব কিছু মোটামুটি ভাঁজ করে নেব, এখন আর কোনো কাজ নেই, এগুলো ভাঁজ করে ফেলতে পারলেই হচ্ছে আমি নিশ্চিন্তে। আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ, ছেলেকে পরিয়েও নিয়েছি, মোটামুটি এখন ছেলে খেলা করছে, তো আমার এগুলো হয়ে গেলেই আমি ওকে ভাত খাইয়ে দিব। এর মধ্যে হচ্ছে বড় ছেলেকেও দিয়ে আসতে গিয়েছিলাম, যেটা আপনাদের সাথে আর ভিডিওতে শেয়ার করা হয়নি। ওই যে বললাম, যখন মন চায় তখন ভিডিও করি, যখন মন চায় না তখন ভিডিও করি না। আর আমার ছেলে হুট করে চলে গিয়েছিল, আসলে গিয়েছিলাম মাদ্রাসায় একটা কাজে, কিন্তু সেখানে গিয়ে হুজুরা বললো যে অনেক দিন বন্ধ হয়েছে আর ছুটির দরকার নেই, থাকুক, তো আসলে রেখে দিয়ে আসতে হলো আর কি ছেলেকে। তো রেনকোটটা ভালো করে ভাঁজ করে নিয়েছি। আর আমার ছোট ছেলে এটা নিয়েও খেলা করেছে, যার কারণে এটার হচ্ছে প্যাকেটের বোতামটা ও এক পাশ থেকে ভেঙে ফেলেছে, তো এটা আমি দেখলাম যে আর লাগাতেই পারছি না। তো ওকে জিজ্ঞাসা করলাম যে এটা কেন করেছো, সে কিন্তু আমার আশেপাশেই আছে, মানে যখনই আমি যে কাজটা করি না কেন, যখন ওর ভাই থাকে না, ও আমার পাশে ঘুরঘুর করতে থাকে, মানে ভাই আসলে সে আমাকে আর চিনে না, বাট ভাই চলে গেলে সে আমাকে বারবারই বলে, মাম্মি আমি কার সাথে খেলা করব, আমি কার সাথে খেলা করব, ওইখানে তো কেউ নাই। আসলে আমার ননদের মেয়ে খুব কম আসে, আর যখনই আসে আমার ছেলে আসলে মেয়েদের সাথে তেমন একটা মিশতে চায় না, খুব কম মেশে আর কি। আর ও মানে হয় না যে ভাই বোনের মধ্যে আসলে যখন পড়ে তখন পড়ে, যখন পড়ে না তখন পড়ে না। আর এখন তো আমার ছেলে সময় পায় না, মানে আমার ননদের মেয়ে যখন আসে তখন হয় আমার ছেলে থাকে না, আবার ঘুমিয়ে থাকে, মানে কোনো না কোনো কিছু একটা, তো আসলে তেমন একটা খেলার কাউকে পায় না, যার কারণে খুব বেশি কষ্ট পায়। বারবারই আমাকে বলে যে আমি কার সাথে খেলা করব, আমি কার সাথে খেলা করব, মানে ওর ভাই ওর লাগবেই। আমাকে বলছিল যে তুমি কেন ভাইয়াকে দিয়ে আসলা, ওকে স্কুলে দিয়েই আসলে আমি আমার ছেলেকে দিতে গিয়েছিলাম, মানে ছোটো ভাইকে স্কুলে দিয়ে তারপর বড় ভাইকে দিতে গিয়েছিলাম আর কি। আর এই যে আমার পাশাপাশি কিন্তু সে ঘুরঘুর করছে, আমাকে বলছে যে মাম্মি এটা করো ওইটা করো। আর এ তো আপনাদের বললাম যে একটা সালাম দাও, তো সেজন্য সালাম দিল। আর বললাম যে এগুলো কে এঁকেছে, হাসছে, বলছে সে এঁকেছে। প্রথমে স্বীকার করছিল না, পরে বলল যে হ্যাঁ আমি এঁকেছি। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ভিডিওর কোনো অংশে বা কোনো কথায় আপনাদের যদি খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।